নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অভিষেক ব্যানার্জি বর্তমানে খুব সমস্যার মধ্যে রয়েছে, কারণ সম্প্রতি অভিষেক ব্যানার্জির এগেনস্টে একটি জামিন অযোগ্য এফআইআর করা হয় এবং সেই এফআইআরের জন্য অভিষেক ব্যানার্জি কালকে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন যে এফআইআরটাকে যাতে খারিজ করে দেওয়া হয়। কিন্তু কলকাতা হাইকোর্ট একটা খুব বড় নির্দেশ দিয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এই এফআইআর যে করা হয়েছে সেটা কিন্তু কোনোভাবে খারিজ করা হবে না। তার সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জির এগেনস্টে কলকাতা পুরসভা একটা বড় নোটিশ পাঠিয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 24টা এরকম সম্পত্তির কথা তিনি তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন, যেগুলো সম্পূর্ণভাবে বেআইনি। এখন প্রশ্ন হলো, তাহলে কি অভিষেক ব্যানার্জি তিনি কি গ্রেপ্তার হতে পারেন? কারণ কি অনেক সমস্যার মধ্যে কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে একজন এমপিকে পুলিশ কি চাইলে গ্রেপ্তার করতে পারে? তার কাছে কি কোনো সুরক্ষা কবচ রয়েছে? আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে কেন অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছেন, কেন তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন পুরো বিষয়টা বোঝা যায়। এখানে আপনারা নিউজ দেখতে পাচ্ছেন, তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার একটি বড় নোটিশ, শুধুমাত্র একটা নয় তিনটে বাড়ি নিয়ে কলকাতা পুরসভার তরফ থেকে একটা বড় নোটিশ দেওয়া হয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জির এগেনস্টে কলকাতার কালীঘাট রোড, হরিশ্চন্দ্র মুখার্জি রোড, এই সমস্ত জায়গাতে তিনটে বড় বড় বাড়ি আছে, একদম রোডের ওপরে বাড়ি আছে এবং সেই বাড়ির ওপরেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে বিল্ডিং যেটা তৈরি করা আছে সেই বিল্ডিং প্ল্যান নিয়েই কিন্তু এই বড় নোটিশ দেওয়া হয়েছে। বিল্ডিং প্ল্যান আইনের আন্ডারে 401 ধারায় এই নোটিশটা দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে এই যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলো বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, তার পার্টিকুলার প্ল্যান আছে কিনা। এই যে দুটো বাড়ির কথা বলা হচ্ছে, এই দুটো বাড়িতে কিন্তু কোনো স্যাংশন প্ল্যান নেই। কলকাতা পুরসভার থেকে জানানো হয়েছে যে এই বিল্ডিংগুলোর বিল্ডিং প্ল্যান কি রয়েছে, বিল্ডিংগুলো আদৌ স্যাংশন কিনা, এই বিষয়ে কিন্তু একটা বড় আইনি নোটিশ অভিষেক ব্যানার্জির বাড়িতে কিন্তু পৌঁছেছে। আপনারা জানেন যে কলকাতা পুরসভা সেটা কিন্তু এখন তৃণমূলের দখলে। এখনো পর্যন্ত চেয়ারপারসন আছেন কিন্তু ববি হাকিম। মমতা ব্যানার্জি তিনি কালকে বলেছেন যে আমরাই কিন্তু কলকাতা পুরসভাতে ক্ষমতায় আছি। মেয়র সহ মেয়র পরিষদের স্মরণ করিয়ে দিতে চাই যে পরিষেবা সঠিকভাবে দিন। অর্থাৎ মমতা ব্যানার্জি এটা স্পষ্ট বলতে চাইছে যে বিরোধীদের হয়ে কিন্তু কাজ করবেন না, আমাদের হয়ে কাজ করুন। কারণ দেখুন, এখন আমরা যদি দেখি ববি হাকিম এই মুহূর্তে কিন্তু কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে আছে, আর কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে থাকাকালীনই ববি হাকিমের দপ্তর থেকেই কিন্তু নোটিশটা আসছে। 401 ধারায় এই নোটিশ দেওয়া হয়েছে। শুধুমাত্র এই বিল্ডিং নয়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন যে এরকম অনেকগুলো বিল্ডিং রয়েছে, অনেকগুলো সম্পত্তির হদিশ কিন্তু তিনি পেয়েছেন। দেখুন, পুরসভার এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ ঘিরে কিন্তু যথেষ্ট রাজনৈতিক বিতর্ক স্টার্ট হয়ে গেছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কলকাতা পুরসভার মধ্যেই আছে, আবার তৃণমূলের মেন সুপ্রিমো তার যে ভাইপো তাকেই কিন্তু নোটিশ পাঠাচ্ছে তৃণমূলের দপ্তর থেকে। তার মানে বুঝতেই পারছেন কত বড় রাজনৈতিক বিতর্ক স্টার্ট হতে শুরু করেছে। এই যে বিল্ডিংগুলো যেগুলোর কথা বলা হচ্ছে যে তাতে স্যাংশন নেই, তাতে প্ল্যান ঠিকমতো করে করা নেই, সেই বিল্ডিং প্ল্যানের মেন অধিকর্তা আছেন কিন্তু মেয়র ফিরহাদ হাকিম। তিনি কিন্তু এই বিভাগের দায়িত্বে আছেন এবং নোটিশ যেটা পাঠানো হয়েছে সেটা কিন্তু ফিরহাদ হাকিমের দপ্তর থেকেই পাঠানো হয়েছে। তাই নোটিশ ঘিরে ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এখন রাজনৈতিক মহলে যেটা সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকু জিনিস তো নয়, তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন লিপস অ্যান্ড বাউন্সের কথা আসছে। তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এরকম 24টা সম্পত্তি আছে যেখানে এই তৃণমূল এবং তৃণমূল যে ঘনিষ্ঠ রয়েছে তাদের কিন্তু সম্পত্তি, সেই সম্পত্তিও কিন্তু এখন প্রশ্নের মুখে রয়েছে, কারণ সেগুলো বেআইনিভাবে জোর করে তৃণমূলের আমলে দুর্নীতি করে বানানো হয়েছে, যার জন্য কিন্তু এই রাজনৈতিক যে চাপানুতো সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এরই সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ সোনা পাপ্পু কসবা এলাকার বিখ্যাত ব্যবসায়ী বলতে পারেন এবং তাকে অনেকবার ইডি তার দপ্তরে ডেকেছিল, কিন্তু ইডি দপ্তরে তিনি হাজিরা দেননি। কালকে যখন তিনি ইডি দপ্তরে হাজিরা দেন
তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়। আর এরই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে একটা কিন্তু এফআইআর করা হয় এবং যেটা জামিন অযোগ্য অপরাধের ভিত্তিতে এফআইআর করা হয়। আপনারা জানেন যে এফআইআর তখনই করা সম্ভব হয় যদি পুলিশ কর্তা বা পুলিশ আধিকারিক যিনি আছেন তিনি যদি মনে করেন যে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কোনো জনসাধারণের উপর অনেক প্রভাব ফেলতে পারে, তখনই কিন্তু তিনি এই এফআইআরটা নেন। অর্থাৎ কোনো দোষ ছাড়া এফআইআর কিন্তু নেওয়া যায় না। তো এফআইআর, সেই যে এফআইআর করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারের সময় অভিষেক ব্যানার্জি কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য নিয়েই কিন্তু এফআইআর দায়ের করা হয় এবং বিধাননগর পুলিশ শাখার যে সাইবার সেল রয়েছে সেখানে কিন্তু এই মামলাটা করা হয়েছিল। আর যেখানে অনেক কিছু অভিযোগ আসে যে অভিষেক ব্যানার্জি নির্বাচনী প্রচার চলাকালীন এমন কিছু মন্তব্য করে যেগুলো জনসাধারণের উপর অনেক প্রভাব ফেলে। আর সেই মামলার যে এফআইআর, সেই এফআইআরে কিন্তু জামিন অযোগ্য এফআইআর করা হয়। আর দেখুন, অবভিয়াসলি এই যে জামিন অযোগ্য এফআইআর যদি হয়, ইনভেস্টিগেশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি অভিষেক ব্যানার্জির এগেনস্টে। এখন অভিষেক ব্যানার্জি যে কোনো সময় পুলিশ অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারে। তাই জন্য অভিষেক ব্যানার্জি কি করে, কলকাতা হাইকোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টে তিনি একটি মামলা দায়ের করেন এবং তিনি আবেদন রাখেন যে তার এগেনস্টে যে এফআইআর করা হয়েছে সেটা ভিত্তিহীন, তাই সেই এফআইআরটা যাতে খারিজ করে দেওয়া হয়। কিন্তু কলকাতা হাইকোর্ট এই পুরো বিষয়টাতে কিন্তু একটা এমন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় যে এরকম এফআইআরকে কোনোভাবে খারিজ করা যাবে না। যে এফআইআর পুলিশ করেছে সেই পুলিশ সেই এফআইআরের প্রপার ইনভেস্টিগেশন যাতে করে। এখন দেখুন, পুলিশের কাছে ওই ইনহ্যান্ড পেয়ে গেল, পুলিশও চাইলে এখন সুস্থভাবে ইনভেস্টিগেশন স্টার্ট করতে পারবে এফআইআর এর এগেনস্টে। এবার প্রশ্ন এখান থেকে অনেক বড় তৈরি হয়েছে, সেটা হলো যে কোনো একজন এমপি যিনি সিটিং এমপি এই মুহূর্তে রয়েছে, তিনি কি তার এগেনস্টে কি কোনো এফআইআর করা যায়? এক নম্বর প্রশ্ন। দু নম্বর হচ্ছে তাকে কি কোনোভাবে অ্যারেস্ট করা যায়? দেখুন, আইনে বলা আছে যে যদি কোনো ফৌজদারি মামলা হয় বা কোনো এফআইআর হয় তাহলে কিন্তু, বা আদালত যদি নির্দেশও দেয়, তাহলে কিন্তু সেই এমপির এগেনস্টে পুলিশ বা তদন্তকারী সংস্থা তার এগেনস্টে ইনভেস্টিগেশন করতে পারে এবং তাকে গ্রেপ্তার করতে পারে। রাইট টু ইকুয়ালিটি বলে যে আইনের চোখে সবাই সমান, পদমর্যাদা নয়, অপরাধী কিন্তু আসল। অর্থাৎ কেউ যদি অপরাধ করে থাকে তাকে কিন্তু আইনের মাধ্যমে তাকে পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। এখন এটা নিয়ে অনেক রক্ষা কবচও পুলিশ আইনে কিন্তু দেওয়া আছে, কিন্তু জনসাধারণের থেকে এমপিদের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। অর্থাৎ যে কোনো জনসাধারণ বা যে কোনো ব্যক্তিকে পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে, তার জন্য কোনো প্রসিডিওর তাকে ফলো করতে হয় না। কিন্তু যদি এমপিকে গ্রেপ্তার করতে হয় তাহলে কিন্তু অনেক প্রসিডিওর ফলো করতে হবে। প্রথম কথা, যদি সংসদের অধিবেশন চলছে সেই সময় কিন্তু যদি কোনো এমপিকে গ্রেপ্তার করতে হয় তাহলে কিন্তু স্পিকার বা চেয়ারম্যানের কাছ থেকে পারমিশন নিতে হয়। আর যদি এছাড়া যদি দেখুন, দেওয়ানি মামলায় কিছু সুরক্ষা দেওয়া আছে, যেরকম সিভিল কেসে সংসদ বা অধিবেশন চলাকালীন কিছু সীমিত সুরক্ষা থাকে, কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সেই সুরক্ষার প্রযোজ্য নয়। অর্থাৎ সিভিল কেসের ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা যায় না, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। কিন্তু কেউ যদি ক্রিমিনাল কেস করে থাকে, সেটা এমপি হোক, এমএলএ হোক, যেই হয়ে যাক না কেন, তাকে কিন্তু পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারে। আরেকটা জিনিস এখানে বলা আছে যে আদালতের ভূমিকাও এখানে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয় না, কোনো এমপির এগেনস্টে যদি এরকম এফআইআর হয়ে যায়, সেই এফআইআরকে যদি আদালত খারিজ করে দেয় তাহলে কিন্তু যে ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছিল সে কিন্তু চাইলে যে কোনো সময় ওই এমপিকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। এবার এখানে বুঝতেই পাচ্ছেন, অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমরা যদি দেখি, অভিষেক ব্যানার্জি হচ্ছে এমপি রয়েছেন এই মুহূর্তে, তিনি আদালতে গেছেন এবং আদালতে গিয়ে তিনি বলেছেন তার যে এফআইআরটা সেটা যাতে খারিজ করে দেওয়া হয়, তাকে যাতে অ্যান্টিসিপেটারি বেল দিয়ে দেওয়া হয় বা এই পুরো বিষয়টাতে স্টে দিয়ে দেওয়া হয়। কিন্তু কালকে আদালতের যে পর্যবেক্ষণ আসে, সেই পর্যবেক্ষণে স্পষ্ট উঠে আসে যে কোনো স্টে দেওয়া হচ্ছে না, তাকে পুলিশ চাইলে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে এই এফআইআর কেসে, এবং এফআইআরটাকে প্রপার পুলিশ যাতে ইনভেস্টিগেশন করে। এবার আপনি দেখুন, মানে অতীতে আগে যদি দেখি আমরা, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে এমপিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যেরকম আপনি দেখুন, গ্রেপ্তার হয়েছেন আজম খান, একাধিক মামলায় তার এগেনস্টে এফআইআর হয়েছিল, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। অনুভব মহান্তি, আপনি জানেন যে তার উপরে একটা অভিযোগ এসেছিল, ক্রিমিনাল কেসের অভিযোগ এসেছিল, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। ডিকে শিবকুমার, একটা তদন্ত হয়েছিল এবং সেই তদন্তে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তিনি কিন্তু জামিন পেয়ে যান। তার মানে বিষয়টা স্পষ্ট যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে এখন যে বিষয়গুলো উঠে আসছে, হচ্ছে বিল্ডিং প্ল্যান নিয়ে সমস্যা,
পুরসভার বড় বড় নোটিশ, সোনা পাপ্পুকে অ্যারেস্ট করে নেওয়া, ইডির তদন্ত চলছে, সুজিত বোস অলরেডি অ্যারেস্ট হয়েছে, লাস্ট এক সপ্তাহে 12 থেকে 15 জন তৃণমূলের বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচনী জনসভাতে এত বড় একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য হয়তো পুলিশ চাইলে যে কোনো সময় অভিষেক ব্যানার্জি এগেনস্টে বড় স্টেপ নিতে পারে। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্টের এই জাজমেন্টের পরে পুলিশ কি কি স্টেপ নেয়। রাজনৈতিক পালাবদলও হয়ে গেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলে এসছে। এখন শুভেন্দু অধিকারীর ওপরে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি রয়েছেন, অনেক বড় বড় স্টেপ তিনি কিন্তু নিতে পারবেন, যদিও সেগুলো সবই আইনসম্মত হওয়া উচিত। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়, যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।